আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাস জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমরা জানো আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি একবারে শেষ পর্যায়ে, আমাদের আর একটা ক্লাস হলে আমাদের অধ্যায়টা শেষ হবে এবং সেক্ষেত্রে তোমাদের মনে আছে যে বুধবারে আমরা কিন্তু একটা এমসিকিউ পরীক্ষা নিব, সেভাবে তোমরা প্রস্তুতি নিবা, অর্থাৎ এমসিকিউ প্লাস সাবজেক্টিভ দুটো একসঙ্গে প্রস্তুতি নিবা, আমরা সেভাবে তোমাদের এক্সাম নিব। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের টপিকটা হচ্ছে যে আমরা গত ক্লাসে প্রাইমারি সেল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেকেন্ডারি সেল নিয়ে আলোচনা করব বা গৌণকোষ বা সঞ্চয় কোষ নিয়ে আলোচনা করব। তাহলে বড় করে হেডিং দাও, লেখো সেকেন্ডারি সেল বা গৌণকোষ বা সঞ্চয় কোষ। একটু দ্রুত লেখো, লেখো গৌণকোষ বা সঞ্চয় কোষ। লেখো যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করে প্রথমে সঞ্চিত করা হয়, এই বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা হয়, পুনরায় এই রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, তাকে গৌণকোষ বা সঞ্চয় কোষ বলা হয়। তাহলে যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে অ্যাবজর্ব করা হয়, সঞ্চিত করা হয়, সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে পুনরায় আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, তাকে গৌণকোষ বা সঞ্চয় কোষ বলা হয়। আমরা এই সমস্ত কোষগুলো নিয়ে এখন আলোচনা করব। যেমন লেড স্টোরেজ ব্যাটারি বা লেড সঞ্চয় কোষ, লিথিয়াম আয়ন ব্যাটারি, নিকেল অক্সাইড কোষ ইত্যাদি। যেমন আমরা আমাদের সেকেন্ডারি বা সঞ্চয় কোষ নিয়ে আলোচনা করব, এদেরকে রিচার্জেবল ব্যাটারি বলা হচ্ছে। এমন একটা হলো লেড সঞ্চয় কোষ বা লেড স্টোরেজ ব্যাটারি। দেখো লেড স্টোরেজ ব্যাটারি, এদেরকে সেকেন্ডারি সেল বলা হয়, বিকজ তুমি জানো এই সমস্ত কোষে বাইরে থেকে বিদ্যুৎ শক্তি সাপ্লাই করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা যায়, আবার এই সঞ্চিত রাসায়নিক শক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। এই জন্য এটাকে সেকেন্ডারি সেল বলা হচ্ছে। এরকম আছে রিচার্জেবল ব্যাটারি, যেমন লেড স্টোরেজ ব্যাটারি, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লেড স্টোরেজ ব্যাটারি জাস্ট মেকানিজমটাই আসে, মেনলি বর্ণনা খুবই কম, এখানে মেকানিজমটা হচ্ছে আলোচনা করতে হবে। তো এখানে স্টার্ট চিহ্ন রাখো, গুরুত্বপূর্ণ। এটা আবিষ্কার হয়েছে 1859 সালে, বিজ্ঞানী প্লান্ট এটা আবিষ্কার করছে। মনে থাকবে 1859 সালে বিজ্ঞানী প্লান্ট এটা আবিষ্কার করছে। তো এই যে কোষটার কথা বলতেছি, এই কোষে অ্যানোড হিসেবে, লেখো অ্যানোড, মনে থাকবে, যেটা কিনা আমাদের মাইনাস তড়িৎদ্বার, এই অ্যানোড হিসেবে শান্ত লেড বা আমাদের স্পঞ্জি, এটা পৃষ্ঠতল বাড়ানোর জন্য স্পঞ্জি যুক্ত লেড গুঁড়া, বুঝা গেছে? অর্থাৎ লেড প্লেটের উপর আমাদের এই লেডের গুঁড়া এটা আমাদের মিশ্রিত থাকবে বা প্রলেপ সৃষ্টি করা থাকবে, অ্যানোড। এই ক্ষেত্রে ক্যাথোড রূপে, যেটা কিনা আমাদের পজিটিভ তড়িৎদ্বার, এটা থাকবে হচ্ছে আমাদের লেড ডাইঅক্সাইড, এটাকে লেড ফোর অক্সাইডও বলা হয়, প্লাস হচ্ছে লেড গুঁড়া, বুঝা গেছে? অর্থাৎ লেড ডাইঅক্সাইডের প্রলেপযুক্ত লেড তড়িৎদ্বার। এক্ষেত্রে আমাদের ইলেকট্রোলাইট রূপে, অর্থাৎ তড়িৎ
তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স রূপে থাকবে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে এটা হলো 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড, যেটা কিনা 38% W/W, এবং এটার আপেক্ষিক গুরুত্ব 1.29, মনে থাকবে 1.29 আপেক্ষিক গুরুত্বের সালফিউরিক অ্যাসিড, মানে অত্যন্ত ঘন বা গাঢ় সালফিউরিক অ্যাসিড। এবং এর সাথে থাকবে হচ্ছে লেড সালফেটের সম্পৃক্ত দ্রবণ। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি এই লেড স্টোরেজ ব্যাটারিতে আমাদের যে সমস্ত উপাদানগুলো আছে, তড়িৎদ্বারগুলো আছে, ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সগুলো আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম সংক্ষেপে। এবার আমরা একটু গঠনে যাব, লেখা হয়েছে এটা ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। তো এই ক্ষেত্রে সাধারণত অত্যন্ত শক্ত প্রকৃতির সাধারণত ফাইবার ব্যবহার করা হয়, অথবা আমাদের শক্ত প্রকৃতির গ্লাস ব্যবহার করা হয়, সাধারণত গ্লাস ফাইবার শীট ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আমাদের পাত্র হিসেবে। আর এই মূলত আমরা যে রিচার্জেবল ব্যাটারির কথা বলতেছি, এর বাস্তব উদাহরণ হচ্ছে তুমি যে অটো বাইকে ওঠো, সেখানে যে ব্যাটারিটা আছে এটাই হলো আমরা এই লেড স্টোরেজ ব্যাটারি, বা আমাদের বাড়িতে যে আইপিএস ব্যাটারি আছে এটাই হলো সেই লেড স্টোরেজ ব্যাটারি। দেখো এক্ষেত্রে আমরা যে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়েছি, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে সাধারণত লেড দণ্ডগুলো সাধারণত পরপর সাজানো অবস্থায় থাকে, অ্যানোড এবং ক্যাথোডগুলো। এক্ষেত্রে সাধারণত লেডের নিরেট পাত ব্যবহার না করে সাধারণত ঝাঁঝরার মতো জালি গ্রিড ব্যবহার করা হয়। এরকম পরপর সাজানো থাকে, এবং এদের মধ্যে সাধারণত গ্লাস ফাইবার দিয়ে আমাদের এগুলো অন্তরিত অবস্থায় থাকে। গ্লাস ফাইবার থাকে এর মাঝখানে আলাদা থাকে, গ্লাস ফাইবার দিয়ে পৃথক করা থাকে জালি গ্রিডগুলো গ্লাস ফাইবার দিয়ে আমাদের দেখো অনেকগুলো আমরা জালি গ্রিড লিখছি, এবং এদের মাঝখানে সাধারণত গ্লাস ফাইবার দিয়ে এগুলো আমাদের পৃথক করা থাকবে। তো দেখো এখানে এই সাধারণত এটা হলো 1 নাম্বার তড়িৎদ্বার, এটা আমাদের 3 নাম্বার তড়িৎদ্বার, আর এটা হচ্ছে আমাদের 5 নাম্বার তড়িৎদ্বার। দেখছো 1, 3, 5 এরা সাধারণত যুক্ত অবস্থায় থাকবে, সংযুক্ত অবস্থায়। 1, 3 এবং 5 এটা হলো আমাদের পজিটিভ তড়িৎদ্বার, যেটা কিনা আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোড, তাহলে কি লিখলাম, আমাদের 1 + 3 + 5 এটা হলো আমাদের ক্যাথোড তড়িৎদ্বার। ক্যাথোড দ্যাট মিন্স পজিটিভ তড়িৎদ্বার। আমি এদিক থেকে গণনা করলাম, আর এখানে যদি এটা 2 নাম্বার হয় তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, মনে থাকবে। এটা হলো আমাদের অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড। দেখছো, তাহলে আমাদের দেখো 2, 4, 6 যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যানোড। লিখলাম এখানে 2 + 4 + 6 এটা হলো আমাদের অ্যানোড তড়িৎদ্বার। তো বলা আছে বর্তমানে আমাদের এই নিরেট লেডের খণ্ডের পরিবর্তে ঝাঁঝরার মতো জালি গ্রিড ব্যবহার করা হয়। এই জালি গ্রিডগুলো সাধারণত স্পঞ্জি লেড দিয়ে, অর্থাৎ লেডের গুঁড়া দিয়ে এর মধ্যে আবৃত থাকে বা ছিদ্রগুলো বন্ধ থাকে। স্পঞ্জি লেড গুঁড়া দ্যাট ইজ আমাদের হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড। দেখছো এই জালি গ্রিডগুলো সাধারণত লেড ডাইঅক্সাইড এবং লেড গুঁড়া দ্বারা, এবং সাধারণত আমাদের সালফিউরিক অ্যাসিডের পেস্ট দিয়ে এগুলো সাধারণত স্পঞ্জি, এবং এগুলো সাধারণত আবৃত থাকে। এটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে প্লাস তড়িৎদ্বার।
তো আশা করি তোমরা মোটামুটি একটু গঠন বুঝতে পারছো এবং এর মধ্যে সালফিউরিক অ্যাসিড লেড সালফেটের দ্রবণ। তাহলে আমাদের এই ক্ষেত্রে এটা কি লেখা আছে সবার? এই সামগ্রিক কোষটা দাঁড়ালো এই ক্ষেত্রে দেখো হচ্ছে লেড সালফেট সম্পৃক্ত দ্রবণ, দেখছো? তার সাথে আমাদের এখানে আছে সালফিউরিক অ্যাসিড অবলিক দিয়ে হচ্ছে লেড ডাইঅক্সাইড কমা লেড। এই মোটামুটি আমাদের হচ্ছে কোষ ডায়াগ্রাম, এগুলো কোষ ডায়াগ্রাম আমাদের লেড স্টোরেজ ব্যাটারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া, অ্যানোড হচ্ছে মাইনাস তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের বিক্রিয়া। তোমরা জানো অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে, তোমরা জানো অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, আর সেই জারণ বিক্রিয়ার সাথে লেড অংশগ্রহণ করে। লক্ষ্য করো একটু, এইগুলো আমাদের লেড। আমরা বইয়ের মতো দেখাচ্ছি না, দেখো বইয়ের মতো খুব জটিল করে লিখছে, ওইভাবে লেখা পড়ার দরকার নেই। দেখো আমরা জানি অ্যানোডে জারণ ঘটবে, আর অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে লেড দিয়ে তৈরি। তাহলে লেড ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে জারিত হবে। তাহলে বলো লেড ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন হলো লেড 2+, এটা এই পাশে দেখায় তাহলে বুঝতে সহজ হবে। দেখো লেড ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন হলো লেড 2+, দেখছো? তাহলে বলতো দ্রবণে এই যে লেড 2+, এটা আমাদের দ্রবণে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, উৎপন্ন হবে লেড সালফেট প্লাস হচ্ছে 2H+। তাহলে দেখো তো সামগ্রিক বিক্রিয়াটা দাঁড়ালো, মানে অ্যানোডের সামগ্রিক বিক্রিয়াটা দাঁড়ালো। তাহলে দেখো লেড প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো লেড সালফেট প্লাস হচ্ছে 2H++, এই হলো আমাদের অ্যানোড বিক্রিয়াটা। বইতে এই সমস্ত বিক্রিয়া খুব জটিল করে লেখা, তুমি একটা লাইনে লেখা বুঝতে পারবো না, এই জন্য আমরা রিঅ্যাকশনটা লিখলাম। মেইনলি অ্যানোড বিক্রিয়াটা তাহলে এইটা আমরা একটু ভেঙে ভেঙে দেখাইছি। অ্যানোডে জারণ ঘটে, তাহলে অ্যানোড হচ্ছে লেড দিয়ে তৈরি, তাহলে লেড ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করছে। এবার দ্রবণে লেড 2+, আমাদের দ্রবণের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড আছে তার হাইড্রোজেনকে প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে লেড সালফেট হাইড্রোজেন। বইওয়ালারা করছে কি, এটা আয়নিক ফর্মে লিখছে, অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিড না লিখে বাইসালফেট, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণে মানে তীব্র অ্যাসিড থেকে দ্রবণে যে অ্যানায়নটা তৈরি হয়েছে তারা শুধু বাইসালফেট রূপে থাকে, এই জন্য বাইসালফেট আকারে দেখছে, অর্থাৎ এখানে বাইসালফেট লিখছে, লেড সালফেট লিখছে, আর এখানে H+ আর ইলেকট্রন লিখছে। সমস্যা নেই, এরকম লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা অ্যানোড বিক্রিয়াটা দেখলাম যে অ্যানোডে জারণ ঘটে। দেখো লেডের জারণ সংখ্যা ছিল 0, উৎপন্ন হয়েছে +2, এই অবস্থায় কিন্তু আমাদের জারণ বিক্রিয়ায় ইলেকট্রন প্রবাহ তৈরি হচ্ছে, দেখছো? তাহলে ইলেকট্রনের ফ্লো এই তড়িৎদ্বার দিয়ে এই তড়িৎদ্বারের নিকটে আসবে এবং বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। তাহলে এটা ছিল অ্যানোড বিক্রিয়া। এবার আমরা ক্যাথোড বিক্রিয়াটা লিখলাম। দেখো ক্যাথোড বিক্রিয়া, তুমি জানো অ্যানোডে যদি জারণ ঘটে তাহলে ক্যাথোডে বিজারণ ঘটবে, আর এখানে বিজারণ যখন ঘটবে জারক পদার্থে, সেই জারক পদার্থটার নাম হচ্ছে লেড ডাইঅক্সাইড। এর মধ্যে লেডের জারণ সংখ্যা কিন্তু +4 আছে। তাহলে বলো তো এই জারক পদার্থটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আর তুমি জানো এই ক্যাথোড তড়িৎদ্বার এখানে যে জালি গ্রিডগুলো আছে, এই গ্রিডগুলো কিন্তু লেড 4 অক্সাইড দিয়ে তৈরি, এবং লেড দিয়ে মানে লেডের গুঁড়া এবং লেড 4 অক্সাইড দিয়ে এই মিক্সচারটা তৈরি করা হয়েছে। তাহলে বলো এই কিন্তু এবার ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। একটু খেয়াল করো, তাহলে বলো তো 2টা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হবে লেড 2+, দেখছো বিজারিত হয়েছে প্লাস এখানে যে অক্সাইড আয়ন আছে, এই অক্সাইড আয়ন এখানে যে H+ আয়ন আছে তার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। তাহলে এখানে যে H+ আয়ন আছে সেটা নিয়ে আসলাম, খেয়াল করে একটু নিয়ে আসলে এই H+ আয়ন আর এই অক্সাইড আয়ন মিলে এখানে তৈরি হবে হচ্ছে পানি। ব্যালেন্স করতে চাই, এখানে অক্সিজেন 2টা আছে, এখানে 2 লিখলাম, হাইড্রোজেন 4টা হলো, তাহলে H+ এর সামনে 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটা ঘটবে, দেখছো? এবার বলো এখানে যে লেড 2+ আয়ন আছে, এই লেড 2+ আয়ন দ্রবণে যে সালফিউরিক অ্যাসিড আছে তার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সিমিলারলি লেড সালফেট তৈরি করবে প্লাস হচ্ছে H+ আয়ন। তাহলে সামগ্রিকভাবে ক্যাথোড বিক্রিয়া, দেখছো আমরা অনেক ডিটেইলস বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। বইয়ের মতো এক লাইনে দেখাইনি, বইয়ের মতো আমরা এক লাইন লিখতে পারতাম, বইতে শুধু এরকম এক লাইনের রিঅ্যাকশন লিখছে, আমরা সেখানে ভেঙে 3টে লাইনের রিঅ্যাকশন লিখছি। তো বলো এই লেড 2+ কাটবে, দেখো আমাদের এই H+ কাটবে, তাহলে এখানে থাকবে হচ্ছে লেড 4 অক্সাইড বা লেড ডাইঅক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে 2 ইলেকট্রন প্লাস, এটা 2টা H+, এখানে 4টা H+, কাটাকাটি করে এই পাশে 2টা H+, তীর চিহ্ন
দেখো উৎপন্ন হবে lead 2 প্লাস কাটলো, উৎপন্ন হলো lead সালফেট প্লাস হচ্ছে আমাদের 2 অণু পানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করবা, এখানে দেখো অ্যানোডে বিক্রিয়ার ফলে এখানে একটা বিভব তৈরি হবে, এটাকে বলা হয় জারণ বিভব। এই বিভবের মানটা হলো, এই যে বিভবটা লিখছি এই বিভবের মানটা হলো 0.3 ভোল্ট। দেখছো অ্যানোডের জারণ বিভবের মান হচ্ছে 0.3 ভোল্ট। ক্যাথোডের বিজারণ বিভব যেটা তৈরি হবে এটার মান হলো ই নট, এটা হলো 1.7 ভোল্ট। দেখছো 1.7 ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তুমি আমাদের বিজারণ বিভাগ মাধ্যমে যদি বের করো তাহলে কোষ্টার ইএমএফ এর মান বেরিয়ে আসবে। তাহলে আমরা অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া পেলাম। এবার আমরা এটাকে যদি আমি 1 নাম্বার বিক্রিয়া ধরি, এটাকে যদি আমরা 2 নাম্বার বিক্রিয়া ধরি, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া, এই দুইটাকে যখন যোগ করব তখন সামগ্রিক কোষ বিক্রিয়া পাওয়া যাবে। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়াটা আমরা লিখতে চাই। এটা হলো যখন আমাদের ডিসচার্জ হবে, অর্থাৎ যখন কারেন্ট থাকবে না তখন আইপিএস ব্যাটারি যখন কাজ করবে তখন এই বিক্রিয়াগুলো ঘটবে। এটাকে বলতেছি আমরা যে ডিসচার্জ কালে বিক্রিয়া। মনে থাকবে? ডিসচার্জ কালে কোষ বিক্রিয়া। ডিসচার্জ কালে কোষ বিক্রিয়া। তাহলে বলতো ডিসচার্জ কালে কোষ বিক্রিয়া 1 এবং 2 যোগ করে দিলাম। দেখো 1 এবং 2 যোগ করলে এখানে থাকলো হচ্ছে আমাদের lead প্লাস, দেখো তো lead 4 অক্সাইড বা lead ডাইঅক্সাইড যাই বলো না কেন, এরপর দেখো সালফিউরিক অ্যাসিড 1 অণু 2 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু সালফিউরিক অ্যাসিড। দেখো এই ইলেকট্রন কাটবে, এই ইলেকট্রন কাটবে, H+ কাটবে, H+ কাটবে, তাহলে তীর চিহ্ন, এখানে lead সালফেট 1 অণু, এখানে 1 অণু, 2 অণু lead সালফেট প্লাস, দেখো তো উপরের লাইনে কিছু নাই, এখানে আছে 2 অণু পানি, 2 অণু পানি। এক্ষেত্রে সামগ্রিক আমাদের কোষ্টার ইএমএফ এর মান আসবে 2 ভোল্ট। দেখছো 2 ভোল্ট। তাহলে আমরা আমাদের lead স্টোরেজ ব্যাটারি থেকে আমরা এখান থেকে আমাদের অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া এবং সামগ্রিক কোষ বিক্রিয়া, যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ডিসচার্জ হতে থাকে, অথবা আমাদের যখন আমাদের যে কোনো আইপিএস ব্যাটারি হতে পারে, অথবা আমাদের যে অটোবাইক আছে সেখানে যখন ডিসচার্জ হতে থাকে তখন আমাদের, তোমরা জানো সারা রাত ধরে হচ্ছে আমাদের চার্জ দেওয়া হয়, রিচার্জ করা হয়, এবং যখন সকালবেলা এটা চলতে থাকে তখন এই বিক্রিয়াটা হতে থাকে, ডিসচার্জ হতে থাকে। এই ডিসচার্জ যখন হয় তখন আমাদের lead সালফেট এবং পানি এগুলো তৈরি হতে থাকে এবং আমাদের এত ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের lead স্টোরেজ ব্যাটারি যেটা, এই ব্যাটারির সামগ্রিক বিক্রিয়াগুলো বোঝা গেছে। এখন লক্ষ্য করে একটু, এই ক্ষেত্রে যে lead সালফেটটা তৈরি হয়েছে এটা কিন্তু সলিড পদার্থ, এখানে দেখো তৈরি হয়েছে সলিড পদার্থ, এখানে তৈরি হয়েছে সলিড পদার্থ, বোঝা গেছে? তাহলে আমাদের যখন এই ডিসচার্জ হতে থাকবে তখন কিন্তু আমাদের দুইটা তড়িৎদ্বারাই, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড দুটো তড়িৎদ্বারাই কিন্তু তড়িৎদ্বারের পরে আমাদের অদ্রবণীয় lead সালফেট তৈরি হতে থাকবে এবং আমাদের স্পঞ্জি এবং lead সালফেটের আকার বাড়তে থাকবে। তো এটা যদি বাড়তে থাকে একসময় ক্লাস আকার ধারণ করবে, তখন কিন্তু এটা আমাদের রিসার্চ করলেও কাজ হবে না। এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে, যখন এই বিক্রিয়া হয় তখন তুমি জানো এই কোষটার ইএমএফ এর মান আমরা লিখে দিয়েছি এখানে 2 ভোল্ট। যখন কোষটার ইএমএফ এর মান আমাদের 1.17 ভোল্টে নেমে আসবে, অর্থাৎ বিক্রিয়া যখন চলতে থাকবে তখন যখন 1.17 ভোল্টে নেমে চলে আসবে, অর্থাৎ আমাদের চার্জ যখন আস্তে আস্তে ফুরাতে থাকবে, যেটা আমরা বলতে আসছি সেটা হলো এই কোষটার সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বের মান তোমাদের লিখে দিয়েছিলাম 1.29, এটা হলো আপেক্ষিক গুরুত্ব। তো তুমি জানো যে যখন এই বিক্রিয়া সামনের দিকে যাবে তখন কিন্তু পানি উৎপন্ন হবে। আচ্ছা, পানি যখন উৎপন্ন হয় তাহলে পানির কারণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, ঘনমাত্রা কমে যখন যাবে তখন আপেক্ষিক গুরুত্ব যখন কমে গেল, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব কমে যখন 1.21 এর মধ্যে চলে আসবে, 1.21 চলে আসবে, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোমিটার দিয়ে মাপতে হবে, যখন 1.21 চলে আসবে তখন এটাকে অবশ্যই চার্জ করতে হবে, এটাকে অবশ্যই চার্জ করতে হবে। তো যখন চার্জ করব, অর্থাৎ আমরা যখন এটাকে আবার চার্জ দিব, এটা হলো ডিসচার্জের সময়, আবার যখন রিচার্জ করব তখন বিক্রিয়াটা আমাদের বিপরীত দিকে ঘটবে, অর্থাৎ রিভার্সেবল বিক্রিয়া, এই জন্য এর নাম রাখা হচ্ছে উভমুখী কোষ। তো এটা ছিল আমাদের ডিসচার্জ কালে কোষ বিক্রিয়া। এবার হচ্ছে আমাদের রিচার্জের সময়, লেখো রিচার্জের সময়, রিচার্জের সময় খুব ভালো করে খেয়াল করবা।
রিসার্চের সময় যখন আমরা আমাদের বাইরের উৎস থেকে বিদ্যুৎ চালনা করব, তখন আমাদের ইলেকট্রোলাইটিক সেলের মতো অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষের মতো ঘটনা ঘটবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষে যেরকমভাবে আমাদের অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া ঘটছিল, এখানে সেই বিক্রিয়াটা ঘটবে, তড়িৎ বিশ্লেষণ কোষের মতোই বিক্রিয়াটা ঘটবে। তো দেখো এখানে যে অ্যানোড বিক্রিয়াটা দেখো, একটু খেয়াল করো, এখানে দেখো এই বিক্রিয়াটা উল্টো দিকে যাবো, উল্টো দিকে গেলে কিন্তু এখানে বিজারণ ঘটছে, দেখছো উল্টো দিকে গেলে এখানে বিজারণ ঘটছে। আর তুমি জানো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, মনে আছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, মনে আছে কিনা আমাদের সেই বিক্রিয়াটা ঘটবে এখানে, বুঝা গেছে ক্যাথোডে বিজারণ ঘটবে এই বিক্রিয়াটা। তো দেখো এই বিক্রিয়াটা অ্যানোড ছিল মাইনাস, এখানে মাইনাস লিখলাম, কিন্তু বিক্রিয়াটা বিজারণ করবে, আর বিজারণ ঘটে হচ্ছে ক্যাথোডে, তাহলে ক্যাথোডে বিজারণ, দেখছো। অর্থাৎ আমাদের এই যে অ্যানোডটা নেগেটিভ, এখানে কিন্তু আমাদের বিজারণ ঘটবে, আর বিজারণ ঘটে হচ্ছে ক্যাথোডে, তখন এই বিক্রিয়াটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ এই সামগ্রিক বিক্রিয়াটা জাস্ট কিছু না, এই বিক্রিয়াটাকে উল্টো করে লিখবো, আর কিছু না। এটা হলো আমাদের কিন্তু রিসার্চের সময়, যখন আমরা রিসার্চ করব, অর্থাৎ কারেন্ট যখন চলে আসবে তখন রিসার্চ হতে থাকে, তখন বিক্রিয়াটা কেমন হবে, উল্টো হবে, জাস্ট উল্টো একেবারে, মানে জাস্ট এই রিঅ্যাকশনটা উল্টো করে লিখবো, দেখছো। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে লেড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দেখছো উল্টো হয়েছে। দেখো এখানে জারণ সংখ্যা ছিল +2, এখানে হয়ে যাবে হচ্ছে 0, তার মানে পুনরায় আমাদের লেড আবার ফিরে আসবে, দেখছো আবার পুনরায় সালফিউরিক অ্যাসিড ফিরে আসবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেটা কমে গেছিল সেটা আবার পুরো অবস্থায় ফিরে আসলো, আপেক্ষিক গুরুত্ব ঠিক থাকলো। তাহলে এটা হলো আমাদের মাইনাস, অর্থাৎ ক্যাথোডে বিজারণ। এবার হচ্ছে প্লাস, সেটা হচ্ছে আমাদের অ্যানোডে, মানে এখানে এখানে দেখো রিঅ্যাকশনটা, এই যে ক্যাথোড বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার দিকে একটু তাকাও। অর্থাৎ আমাদের এখানে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে বিক্রিয়াটা উল্টো করে লিখলে এখানে দেখো জারণ ঘটছে, আর তুমি অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ। অর্থাৎ তোমাদের মনে আছে যে আমরা তোমাদের বলছিলাম যে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষে যেরকম ঠিক সেই ঘটনা ঘটবে। তো দেখো এই বিক্রিয়াটাকে উল্টো করে লিখবা, এই বিক্রিয়াটাকে উল্টো করে লিখবা, অর্থাৎ দুইটা অর্ধকোষের যে বিক্রিয়াটা ঘটছে সেই দুইটা বিক্রিয়া উল্টো করে লিখবা যখন তুমি রিসার্চ করবা। এটাকে উল্টো করে লিখলাম, lead 4 oxide সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের 2 ইলেকট্রন প্লাস হচ্ছে 2H প্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ভালো করে বুঝেছেও, তা নাহলে কিন্তু বইতে নিচে একা একা পড়তে গেলে ঝামেলা পড়ে যাবে। এই জন্য আমরা ডিটেলস এত রিঅ্যাকশন দেখাচ্ছি, এবং মেইনলি হচ্ছে এইখান থেকে যদি আমাদের এই আইপিএস ব্যাটারি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, তাহলে সেক্ষেত্রে এই রিঅ্যাকশনগুলো লিখতে হবে, মেইনলি রিঅ্যাকশনগুলো ইজ ইম্পর্টেন্ট এখানে। এবং এছাড়া যারা বুয়েটে পড়ার স্বপ্ন দেখো তাদের জন্য সাধারণত আইপিএস ব্যাটারির মেকানিজম রিঅ্যাকশন দেখাও 10 মার্কে, এটুকু লিখলে 10 মার্কস। এটাকে লেখা আছে সবার? তাহলে সামগ্রিক বিক্রিয়া, রিচার্জের ফলে সামগ্রিক বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটা জাস্ট উল্টো করে লেখো, এই বিক্রিয়াটা, এই সামগ্রিক বিক্রিয়াটাকে উল্টো করে লেখো, দেখো তাই আসে। দেখো এটা এটা যোগ করলাম দুইটা, দেখো এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, দেখছো। তাহলে এখানে যে বিক্রিয়াটা আছে সেটা লিখবা। তাহলে এখানে থাকে হচ্ছে 2 অণু লেড সালফেট, দেখছো, প্লাস হচ্ছে আমাদের 2 অণু পানি, তীর চিহ্ন, দেখো থাকে হচ্ছে লেড, এই যে লেড, প্লাস দেখো লেড 4 অক্সাইড বা লেড ডাইঅক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের যে আমাদের লেড 4 অক্সাইড এবং লেড ধাতু যেগুলো ছিল, যারা কিন্তু লেড 2 প্লাস আয়নে রূপান্তরিত হয়েছিল, এবং যেখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কমে গেছিল, যখন আমরা রিসার্চ করলাম সেই সালফিউরিক অ্যাসিড আবার ফিরে আসছে, সেই তরিদ্বারে লেড এবং লেড 4 অক্সাইড যেটা সেটা আবার পূর্বের ন্যায় ফিরে আসছে। সুতরাং এটা আবার আমাদের ডিসচার্জ হতে পারবে, এইভাবে বারবার চার্জ এবং ডিসচার্জ করা যায়। তাহলে যদি আমরা আমাদের চার্জ এবং ডিসচার্জের ফলে সামগ্রিক বিক্রিয়া লিখি, দেখো চার্জ ও ডিসচার্জের রিঅ্যাকশন বা বিক্রিয়া। তাহলে সামগ্রিক বিক্রিয়া যদি লিখি তাহলে এটাকে কি এরকম লেখা যায়, লেড প্লাস লেড 4 অক্সাইড, 2 অণু সালফিউরিক অ্যাসিড, উভমুখী চিহ্ন, দেখছো উভমুখী চিহ্ন, 2 অণু লেড সালফেট প্লাস 2 অণু পানি
অ্যান্ড কোষটার ইএমএফ এর মান হচ্ছে 2 ভোল্ট। দেখছো? তো প্রথম যে বিক্রিয়াটা হয়েছে এটা হলো ডিসচার্জের সময়, ডিসচার্জ কালে, মনে থাকবে টাইম অফ ডিসচার্জ, আর এটা হলো টাইম অফ রিচার্জ, রিসার্চ কালে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমাদের কাছে মনে হচ্ছে অনেক রিয়াকশন লিখে ফেললাম, আসলে অনেক রিয়াকশন না, একই রিয়াকশন বারবার লিখছি, উল্টো করে লিখছি, বাট বইতে হয়তো 3-4 ধাপে একই সঙ্গে লিখছে, বইয়ের অল্প কয়টা রিয়াকশন, এখানে আমরা ডিটেলস লিখি, যেহেতু এই প্রশ্নটাকে আমরা বেশি ফোকাস করতেছি যে প্রশ্ন আসবেই, এই জন্য আমি একটু ডিটেলস লিখে দিলাম, মানে একই বিক্রিয়া জাস্ট 2বার উল্টো করে লিখছি, আর একই কোল্ড বিক্রিয়া জাস্ট 2বার লিখলাম, এবং লাস্টের বার ওই বিক্রিয়াটা, ওই একই বিক্রিয়াটাকে দেখো আমরা আমাদের রিভার্সিবল চিহ্ন দিয়ে দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখো এভাবে আমাদের এই কোষটাকে প্রায় 4-5 বছর ব্যবহার করা যাবে, এবং বারবার চার্জ এবং ডিসচার্জের ফলে এখানে যে পানি আছে বিয়োজন ঘটতে পারে টেম্পারেচারের ফলে, ফলে হাইড্রোজেনের অক্সিজেন তৈরি হবে, এতে করে পানি কমে যাবে, সালফিউরিক অ্যাসিড বেড়ে যাবে। এই কারণে মাঝে মাঝে হাইড্রোমিটার দিয়ে আমাদের পানির পরিমাণ, সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব, এগুলো পরিমাপ করে বিশুদ্ধ পানির মধ্যে যোগ করতে হবে। বুঝা গেছে? এগুলো তোমরা জানো যে আইপিএস ব্যাটারির দোকানে ওখানে আমাদের পানি পাওয়া যায়, ওই পানিটা যোগ করতে হবে। কোনো রকম আমাদের অন্য কোনো টিউবওয়েলের পানি বা অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না, বিকজ তার মধ্যে আয়নগুলো থাকে, তুমি জানো। তো এই মোটামুটি হচ্ছে আমাদের লেড স্ট্রেস ব্যাটারি। এই ব্যাটারির কিছু অসুবিধা আছে, তুমি জানো, অনেক ভারী, বহন করা অনেক ঝামেলা, এর মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে এবার আমরা লিথিয়াম ব্যাটারি, আমরা যে লিথিয়াম ব্যাটারির কথা বলছি, এই লিথিয়াম ব্যাটারিটা হলো আমাদের 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো আমরা প্রথমে প্রাইমারিটা নিয়ে আলোচনা করব। প্রাইমারি যে লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু রিচার্জেবল নয়, মনে থাকবে? তাহলে একটু লেখো, লিথিয়াম ব্যাটারি 2 প্রকার, লিথিয়াম ব্যাটারি 2 প্রকার। প্রথমটা হচ্ছে শুধু লিথিয়াম ব্যাটারি, আর এটা হচ্ছে 2 নাম্বার লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমরা বেশি প্রিফার করছি লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে, এটাই মূলত হচ্ছে আমাদের পরীক্ষা আসার মতো। আর ভালো করে প্রিপারেশন নিবা, আমরা কিন্তু বুধবার অবশ্যই পরীক্ষা নেব, সেভাবে আমাদের কিন্তু আরেকটা ক্লাস হলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা শেষ করতে পারতাম, বাট দ্রুত কথা বলা লাগতো, বিকজ আমার ঠিক খেয়াল ছিল না যে আমাদের ক্লাস কিন্তু 4:45 হওয়ার কথা পরের দিন, অর্থাৎ আমাদের সোমবার কিন্তু 4:45 ক্লাস হবে। তো লক্ষ্য করো একটু, লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে আমরা প্রিফার করছি, এটা সেকেন্ডারি কোষ, এটা হলো প্রাইমারি কোষ। তাহলে প্রথমে হেডিং দাও লিথিয়াম ব্যাটারি, লেখো এটি একটি প্রাথমিক কোষ, রিচার্জেবল নয়। লেখো এটি একটি প্রাথমিক কোষ, রিচার্জেবল নয়, হচ্ছে লেখা, একটু দ্রুত লেখবা, রিচার্জেবল নয়। এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে অ্যানোড যা কিনা মাইনাস, এই অ্যানোড হচ্ছে লিথিয়াম ধাতু, বুঝতে পারবে? লিথিয়াম ধাতু দিয়ে আমাদের তড়িৎদ্বার তৈরি করা হয়েছে, অ্যানোড তড়িৎদ্বার। লেখো ক্যাথোড যা কিনা পজিটিভ তড়িৎদ্বার। এই পজিটিভ তড়িৎদ্বারটা আমাদের বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে একটা হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অথবা SVO অর্থাৎ সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সিলভার Ag2V4O11, মনে থাকবে? সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, অর্থাৎ এই ধাতব অক্সাইডের আমাদের একটা কম্বিনেশন, অর্থাৎ দ্বিধাতব অক্সাইড এটাকে বলা হয়। তোমরা জানো যে 2টা ধাতু আছে, সিলভার ভ্যানাডিয়াম 2টা ধাতু আছে, এই জন্য আমরা কাছে দ্বিধাতব অক্সাইড এর কম্বিনেশনটা ব্যবহার করা হচ্ছে আমাদের ক্যাথোড রূপে। আর তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য রূপে মূলত দ্রাবক রূপে জৈব দ্রাবক ব্যবহার করা হয়, ইথেন নাইট্রাইল, মিথাইল সায়ানাইড। লক্ষ্য করো, ইউপ্যাক নাম হচ্ছে ইথেন নাইট্রাইল, এখানে দেখো কার্বন 2টা আছে, নাম হচ্ছে ইথেন, আর সায়ানাইড মূলকটার ইউপ্যাক নাম হচ্ছে নাইট্রাইল, মনে থাকবে? সায়ানাইড মূলকটা যখন অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে থাকে তখন তাকে নাইট্রাইল বলা হয়, যখন ইনঅর্গানিক কম্পাউন্ডসের মধ্যে থাকে তখন তাকে সায়ানাইড বলা হয়। যেমন তুমি জানো এটাকে পটাশিয়াম সায়ানাইড বলতেছি আমরা, পটাশিয়াম সায়ানাইড, বিকজ এটা ইনঅর্গানিক কম্পাউন্ডস, যখন অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে তখন তার ফাংশনাল গ্রুপের নাম বলতে হবে, আর এই ফাংশনাল গ্রুপের নাম তখন সায়ানাইড না, তখন এটা বলা হয় নাইট্রাইল। অর্থাৎ কার্বন এখানে আছে 2টা, অর্থাৎ ওই কার্যকারী মূলক, এমন একটা কার্যকারী মূলক যে কার্যকারী মূলকের মধ্যে কার্বন আছে, এই জন্য কার্বন মোট 2টা এখানে
এই জন্য নাম হচ্ছে ইথেন, আর সায়ানাইড গ্রুপটার নাম হচ্ছে নাইট্রাইল, ইথেন নাইট্রাইল। এটা সলভেন্ট রূপে কাজ করবে, দ্রাবক রূপে কাজ করবে। এর কাজ হচ্ছে আমাদের লিথিয়াম আয়নকে টেনে ক্যাথোডের দিকে নিয়ে যাবে। তাহলে মিথাইল সায়ানাইড হচ্ছে এটা দ্রাবক কিন্তু সলভেন্ট, এবং এর মধ্যে সাধারণত লিথিয়াম পারক্লোরেট ব্যবহার করা হয়। মনে থাকবে লিথিয়াম পারক্লোরেট, লিথিয়াম পারক্লোরেট লিখে রাখো, LiClO4, লিথিয়াম পারক্লোরেট, এটা ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামগ্রিক তাহলে ডায়াগ্রামটা যদি আমরা দেখি, চিত্রটা একটু দেখি, এটা যদি আমাদের লিথিয়াম হয় আর আমাদের এটা হলো সেই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমরা সামগ্রিকভাবে লিখলাম একটু, এটা হচ্ছে লিথিয়াম ধাতু দিয়ে তৈরি, এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা SVO, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। আর আমাদের এর মধ্যে মিথাইল ইথেন নাইট্রাইল, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সরি এটা হলো আমাদের দ্রাবক, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেইনলি হচ্ছে লিথিয়াম পারক্লোরেট। মনে থাকবে? তো আমরা এটাকে আমরা বলতেছি আমাদের অ্যানোড, এটাকে বলতেছি আমাদের ক্যাথোড। তাহলে লক্ষ্য করো একটু সামগ্রিক বিক্রিয়াটিকে একটু লক্ষ্য করো। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া দেখো, অ্যানোড হলো আমাদের লিথিয়াম ধাতু। তাহলে এই লিথিয়াম ধাতু আমাদের ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে। টোটাল ধাতুটা হচ্ছে লিথিয়ামের, অসংখ্য লিথিয়াম পরমাণু আমাদের দ্রবণে আসতে পারে। এবং এই ক্ষেত্রে দেখো আমাদের জৈব দ্রাবক ব্যবহার করা হয়েছে আমাদের ইথেন নাইট্রাইল, অর্থাৎ এখানে কোনো রকম পানির অস্তিত্ব থাকবে না, কারণ তুমি জানো লিথিয়াম এত সক্রিয় যে পানির সাথে বিস্ফোরণ করবে, আগুন ধরে যাবে। এই জন্য এখানে দ্রাবক রূপে আমাদের কিন্তু সলভেন্ট রূপে মিথাইল সায়ানাইড বা ইথেন নাইট্রাইল ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে লিখলাম x সংখ্যক, মনে থাকবে x সংখ্যক লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে x সংখ্যক লিথিয়াম আয়ন তৈরি হলো এবং x সংখ্যক ইলেকট্রন তৈরি হলো, হয়েছে লেখা। এরপর ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া তুমি জানো অ্যানোডে জারণ ঘটে। দেখো জারণ বিক্রিয়া দেখাইছি আমরা এখানে, দেখো জারণ বিক্রিয়া করছে, ছিল 0, উৎপন্ন হয়েছে আমাদের +1। এবার দেখো ক্যাথোড বিক্রিয়া, দ্রবণে কিন্তু আমাদের লিথিয়াম প্লাস আসছে, এই লিথিয়াম প্লাস কিন্তু এখানে যাবে, যার পর এখানে ক্যাথোডে হচ্ছে আমাদের জারক পদার্থ, জারক পদার্থটার নাম হচ্ছে ম্যাঙ্গানিজ 4 অক্সাইড। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +4 আছে। এবার এই কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ কিন্তু লিথিয়াম করবে না, গ্রহণ করবে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ 4 অক্সাইড। এই ইলেকট্রন গ্রহণ করবে এবং সেটা কিন্তু আমাদের লিথিয়াম আয়নের উপস্থিতিতে এক সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো। দেখো গ্রহণ করার পর উৎপন্ন হলো লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, অর্থাৎ আমাদের দ্বিধাতব অক্সাইড তৈরি করলো। এবং দেখো এটা বিজারিত হয়েছে, দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +4 আছে, এখানে আছে -4, এটা আছে +1, তাহলে এটা আছে +3, দেখছো? তাহলে এটার মধ্যে কিন্তু লিথিয়াম আয়নই আছে, দেখো লিথিয়াম আয়নই আছে, এখানে লিথিয়াম আয়ন আছে, এখানে লিথিয়াম আয়ন আছে। তাহলে এখানে কিন্তু লিথিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করেনি। অনেকে তোমাদের বই পড়ে মনে হতে পারে যে লিথিয়াম আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, আসলে লিথিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করেনি, ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে আমাদের এই ক্যাথোড তরিদ্বারে ম্যাঙ্গানিজ 4 অক্সাইড, যেটা কিনা লিথিয়াম আয়নের উপস্থিতিতে আমাদের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, আমাদের দ্বিধাতব অক্সাইড একটা কম্বিনেশন তৈরি করছে, এখানে একটা কমপ্লেক্স প্রকৃতির একটা অক্সাইড তৈরি করছে, নাম হচ্ছে লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। যেখানে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা +3, তাহলে +4 থেকে +3 বিজারণ বিক্রিয়া ঘটছে। আশা করি অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া বুঝছো। সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়ায় দেখো আমাদের X লিথিয়াম পরমাণু ম্যাঙ্গানিজ 4 অক্সাইড, ম্যাঙ্গানিজ 4 অক্সাইড X সংখ্যক ম্যাঙ্গানিজ 4 অক্সাইড বিক্রিয়া করলো, এখানে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, উৎপন্ন হবে লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, দেখছো? তবে তুমি জানো এই যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়া কিন্তু উভমুখী বিক্রিয়া না, বিকজ এটা উভমুখী কোষ না, অর্থাৎ এটা সেকেন্ডারি কোষ না, এটা প্রাইমারি কোষ, যার জন্য এটাকে রিসার্চ করা যায় না। এটা ওয়ান টাইম ব্যবহার করা যায়। তুমি যে হাতের ঘড়ি ব্যবহার করো, ওই হাতের ঘড়ির মধ্যে যে ব্যাটারিটা থাকে, অথবা তুমি যে ক্যালকুলেটর ব্যবহার করো, ওর মধ্যে যে ব্যাটারিটা থাকে, তোমার বাড়িতে যে ছোটবেলায় খেলনা দিয়ে খেলতা, সেই খেলনার মধ্যে যে ব্যাটারিগুলো, ওইটাই হচ্ছে আমাদের সেই লিথিয়াম ব্যাটারি, যা পরবর্তীতে আমাদের রসায়ন বিজ্ঞানের উন্নতির ধারায় তোমরা জানো এটাকে আপডেট ভার্সনটা চলে আসছে, এটাকে সেকেন্ডারি লিথিয়াম ব্যাটারি কোষ বলতেছি আমরা। তো এখানে আমরা যদি আমাদের এখানে এই ক্যাথোডটা, অর্থাৎ যদি সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে কি হতো? দেখো যদি সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, যদি কোষটার নাম লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড হতো, লিথিয়াম LSV, দেখছো LSVO, লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড কোষ ব্যবহার করা হতো, তাহলে দেখো বিক্রিয়াটা কি হতো? অ্যানোড বিক্রিয়া। দেখো অ্যানোডে হচ্ছে লিথিয়াম, আগের মতো লিথিয়াম,
তবে এই সিলভার ভ্যানাডিয়াম অক্সাইডের সাথে লিথিয়াম আয়নটা যখন যাবে তখন সেই কম্বিনেশনে 7টা করে লিথিয়াম পরমাণু যুক্ত হবে ওই কম্বিনেশনে। এই জন্য এখানে এক্স এর মানটা 7, অর্থাৎ 7টা লিথিয়াম পরমাণু, আমাদের 7টা লিথিয়াম আয়ন 7টা ইলেকট্রন ত্যাগ করলো। এবার ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়ায় আমাদের সেই 7টা লিথিয়াম প্লাস আর সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, এলো সিলভার, এলো ভ্যানাডিয়াম, এলো অক্সাইড, দেখছো সে 7টা ইলেকট্রন গ্রহণ করবে, উৎপন্ন হবে একটা কমপ্লেক্স প্রকৃতির কম্বিনেশন, অর্থাৎ লিথিয়াম 7 সিলভার 2 ভ্যানাডিয়াম অক্সাইড, এটা তৈরি করবে। সাধারণত হার্ট পেসমেকারের নাম শুনছো, অর্থাৎ কৃত্রিম হার্ট সংযোজন, হার্ট পেসমেকার, এখানে সাধারণত এটা ব্যবহার করা হয়। সামগ্রিক কোর বিক্রিয়া দেখো, 7 লিথিয়াম প্লাস সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, তীর চিহ্ন, দেখো লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, দেখছো হার্ট পেসমেকার, লেখো হার্ট পেসমেকার, পেসমেকারে ব্যবহার করা হয়। সাধারণত 5 থেকে 6 বছর থাকবে এটা, তারপর চেঞ্জ করা লাগবে, কারণ অন টাইম, তোমরা জানো লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে অন টাইম ব্যাটারি, মনে থাকবে অন টাইম ব্যাটারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেল, এটাও সেকেন্ডারি এবং রিসার্চেবল, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তোমরা জানো আমরা সচরাচর যে সমস্ত আমাদের ডিভাইসগুলো, ইলেকট্রনিক্স যে সামগ্রীগুলো ব্যবহার করতেছি, তার মধ্যে তুমি জানো এই কোর্সটা, তুমি যে মোবাইল ফোন ব্যবহার করতেছো, এই যে ক্লাস দেখতেছো যে ফোনে অথবা তোমার ল্যাপটপে, এখানে যে ব্যাটারিটা আছে, এখানে যে ব্যাটারিটা ব্যবহার করে এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। আজকে বাসায় এই ক্লাসের পরে মোবাইলটা খুলবা, খোলার পর যে ব্যাটারিটা আছে এটা বের করবা, দেখবা লেখা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা হলো সবচেয়ে এখন আধুনিক কালে খুবই গুরুত্বপূর্ণ একটা সেল, যদিও এসে আরো আধুনিক সেলের কথা আমরা বলবো, ফুয়েল সেল নিয়ে আলোচনা করব, তো আমরা এই সেলের কথা বলতেছি। লিথিয়াম আয়ন ব্যাটারি, আয়ন ব্যাটারি লেখা, লেখো এটি রিচার্জেবল, ফার্স্ট লেখো এটি রিচার্জেবল, লেখো এটি রিচার্জেবল, লেখা এটি রিচার্জেবল, লেখো এটি সেকেন্ডারি কোষ, এটি সেকেন্ডারি কোষ, বুঝে লেখা এটি সেকেন্ডারি কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো এখানে কি কি ব্যবহার করা হবে। এখানে অ্যানোড, লক্ষ্য করো অ্যানোড রূপে সাধারণত আমাদের লিথিয়াম এবং গ্রাফাইটের একটা কম্বিনেশন ব্যবহার করা হবে, অর্থাৎ গ্রাফাইট শীটের মধ্যে লিথিয়ামের সরাসরি পরমাণু এরা ট্র্যাপড অবস্থায় থাকবে, অর্থাৎ আবদ্ধ অবস্থায় থাকবে, এবং এটার সংকেত তখন আমরা লিখতেছি এরকম লিথিয়াম এক্স কার্বন 6, দেখছো, অর্থাৎ এক সংখ্যক লিথিয়ামের সরাসরি পরমাণু, এবং সেটা কিনা গ্রাফাইট শীট, অর্থাৎ 6টা কার্বনের সরবুজ আকৃতির শীটের মধ্যে আমাদের লিথিয়াম পরমাণুগুলো ট্র্যাপড অবস্থায় থাকবে। ভালো করে বুঝবা, বইতে কিন্তু কঠিন কঠিন কথাবার্তা লেখা। এটা হচ্ছে আমাদের অ্যানোড। এরপর ক্যাথোড, ক্যাথোড রূপে মেইনলি এখানে হচ্ছে কোবাল্ট অক্সাইড ব্যবহার করা হয়। তবে এই যে কোবাল্ট অক্সাইড, এই কোবাল্ট অক্সাইডের সাথে লিথিয়াম আয়ন এসে যুক্ত হওয়ার পর একটা কম্বিনেশন তৈরি হবে দ্বিধাতব অক্সাইডের, এবং সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি লিথিয়াম কোবাল্টি অক্সাইড, দেখছো লিথিয়াম কোবাল্টি অক্সাইড, মাধ্যমিক লেভেলে এগুলো পড়ে আসছিলেন, দেখছো লিথিয়াম কোবাল্টি অক্সাইড। এছাড়া তুমি এখানে ব্যবহার করতে পারো লিথিয়াম আয়রন ফসফেট, লিথিয়াম আয়রন ফসফেট ব্যবহার করতে পারো, অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করতে পারো, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করতে পারো। তো মেইনলি আমরা প্রিফার করছি লিথিয়াম কোবাল্টি অক্সাইড, মানে দেখো লিথিয়াম কোবাল্টি অক্সাইড বা লিথিয়াম কোবাল্ট অক্সাইডটাকে আমরা ক্যাথোড হিসেবে বেশি প্রিফার করছি। মূলত কোবাল্ট অক্সাইডের প্রলেপ বা শীটের মধ্যে লিথিয়াম আয়ন, মনে থাকবে লিথিয়াম আয়ন, এখানে লিথিয়াম পরমাণু, এখানে লিথিয়াম আয়ন। তো এটা ছিল অ্যানোড এবং ক্যাথোড, এবং এখানে তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য, এখানে এগুলো ক্ষেত্রে কিন্তু মূলত রিয়াকশনটাই আসবে, রিয়াকশনগুলোই হচ্ছে তোমরা মেইনলি এখানে ভালো করে পড়বা। তড়িৎ বিশ্লেষ্য, এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে সাধারণত আমাদের সলভেন্ট রূপে যেটা ব্যবহার করা হয়, দ্রাবক রূপে, দ্রাবক রূপে এটা ব্যবহার করা হচ্ছে আমাদের ডাইইথাইল কার্বনেট বা ইথাইল মিথাইল কার্বনেট, এই সমস্ত গুলো ব্যবহার করা হয়। তো দেখো আমরা এখানে লিখতেছি, প্রথমটা হলো ডাইমিথাইল কার্বনেট, এছাড়াও ইথাইল
দেখো ইথাইল মিথাইল কার্বনেট, মনে থাকবে? এই সমস্ত আমাদের সাবস্টেন্স গুলো ব্যবহার করা হয়, কোনোভাবে পানির অস্তিত্ব থাকবে না, সব জৈব দ্রাবক। এদের কাজ শুধুমাত্র লিথিয়াম আয়নকে টেনে ক্যাথোডের দিক নিয়ে যাওয়া। এদের কাজ হচ্ছে অ্যানোডে যে লিথিয়াম আয়ন তৈরি হবে এটাকে টেনে ক্যাথোডের দিক নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের এদের কাজ, মনে থাকবে? আচ্ছা, এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য রূপে মেইনলি যেটা পদার্থটা কাজ করবে সেটা হচ্ছে লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট। দেখো এটা হলো আমাদের সেই লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট, এটা হলো আমাদের সেই ইলেক্ট্রোলাইটিক সাবস্টেন্স বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট। এই মোটামুটি লিথিয়াম আয়ন ব্যাটারির আমাদের সামগ্রিক চিত্র, যা যা লাগবে এখানে। তো আমরা এখানে এই চিত্রের মাধ্যমে দেখা, একটু খেয়াল করো। আমাদের এখানে আমাদের গ্রাফাইট শীট, বুঝা গেছে? গ্রাফাইট শীট, এটা কার্বন দিয়ে তৈরি, আমরা এরকম ভাবে দেখালাম, এরকম গ্রাফাইট শীট। এদের মধ্যে থাকবে হচ্ছে লিথিয়াম পরমাণু, এরকম গ্রাফাইট শীট। এদের মধ্যে লিথিয়াম পরমাণু, গ্রাফাইট এরকম শীট, লিথিয়াম পরমাণু, গ্রাফাইট শীট। দেখছো? তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই গ্রাফাইট শীট। এই গ্রাফাইট শীটের মধ্যে থাকবে হচ্ছে লিথিয়াম পরমাণু। আর এখানে থাকবে হচ্ছে আমাদের কোবাল্ট অক্সাইডের প্রলেপ যুক্ত বা কোবাল্ট অক্সাইড। দেখছো? তাহলে এটা হলো আমাদের সেই লিথিয়াম কোবাল্ট অক্সাইড। তাহলে মনে থাকবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। দেখছো? এটা হলো আমাদের হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার, এটা হলো আমাদের পজিটিভ তড়িৎদ্বার। আর মাঝখানে আছে লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট অনমোলার দ্রবণ। দেখছো? এছাড়া এর মধ্যে আছে আমাদের ডাইমিথাইল কার্বনেট অথবা ইথাইল মিথাইল কার্বনেট। এই মোটামুটি আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির মোটামুটি গঠন আমরা আঁকানোর চেষ্টা করছি। লক্ষ্য করো একটু। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড হচ্ছে মাইনাস তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের বিক্রিয়া। দেখো অ্যানোড হচ্ছে আমাদের দেখো দুইটা গ্রাফাইট শীটের মাঝখানে লিথিয়াম পরমাণু, এবং সেটা কিনা আমাদের একটা লিথিয়াম কার্বনের একটা কম্বিনেশন, অর্থাৎ জটিল কমপ্লেক্স রূপে, একটা কম্বিনেশন রূপে, ট্র্যাপ রূপে, অর্থাৎ গ্রাফাইট খন্ডের মধ্যে ট্র্যাপ রূপে আমাদের লিথিয়াম পরমাণু আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই বিক্রিয়াটা দেখাবো আমরা এখানে। দেখো লিথিয়াম এক্স কার্বন 6, তাহলে এটা উৎপন্ন হবে এক্স সংখ্যক লিথিয়াম আয়ন, তারপর উৎপন্ন হবে কার্বন 6টা কার্বন উৎপন্ন হবে এখানে, 6টা কার্বন, এবং এখানে উৎপন্ন হলো এক্স সংখ্যক ইলেকট্রন। দেখছো? অ্যানোডে জারণ ঘটছে, জারণ বিক্রিয়াটা আমরা দেখালাম। এবার আছে ক্যাথোড বিক্রিয়া। দেখো ক্যাথোডে বিজারণ ঘটবে, খুব ভালো করে বুঝতে হবে। দেখো লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এই জায়গাটা একটু বুঝবা, এই জায়গাটা কিন্তু অনেকেই বোঝে না। দেখবা বইতে ঠিক এরকম ভাবে লিখছে, এরকম ভাবে লেখা হয়েছে। লক্ষ্য করে একটু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম ভাবে লেখা হয়েছে 1 থেকে x লেখা হয়েছে। দেখছো? এরকম ভাবে লেখা হয়েছে। তো এরকম লেখার উদ্দেশ্য কি? এরকম লেখার উদ্দেশ্য হলো মেইনলি আমরা বলতেছিলাম যে এই যে আমাদের শীটগুলো দেখতেছো, এগুলো কোবাল্ট অক্সাইড দিয়ে তৈরি, এবং এদের মধ্যে আমাদের লিথিয়াম আয়নের পরিমাণটা কিন্তু খুবই কম। এখানে লিথিয়াম যদি স্ট্যান্ডার্ড ধরো 1 খণ্ড ধরো 1, তাহলে তার থেকে আমাদের মনে করো x পরিমাণ যখন এসে বিক্রিয়া করবে তখন একটা পূর্ণ সংখ্যা তৈরি হবে। বুঝা গেছে? এই জন্য দেখো এখানে x সংখ্যক লিথিয়াম আয়নের নিকটে আসবে, অর্থাৎ আমাদের এই যে দ্রাবক, এই দ্রাবকটা লিথিয়াম আয়নকে টেনে নিকটে নিয়ে যাবে। তাহলে x সংখ্যক লিথিয়াম আয়ন, এই যে দেখো x সংখ্যক লিথিয়াম আয়ন, সেই x সংখ্যক ইলেকট্রন এবং x সংখ্যক লিথিয়াম আয়ন যখন সে ইলেকট্রন গ্রহণ করবে, দেখো আমাদের লিথিয়াম x তৈরি হবে। তাহলে এখানে তৈরি হবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। দেখো এখানে আমাদের কোবাল্টের জারণ সংখ্যা যা ছিল, এখানে কোবাল্টের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, অর্থাৎ +3 চলে আসছে, এখানে ছিল +4। মূলত হচ্ছে এই কোবাল্ট অক্সাইডের মধ্যে সামান্য লিথিয়াম পরমাণু বা আয়ন এর মধ্যে আছে। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করার পর আয়ন যখন এখানে যুক্ত হলো, তখন দেখো একটা দ্বিধাতব অক্সাইডের একটা কম্বিনেশন তৈরি হলো, এবং এখানে বিজারণ বিক্রিয়া ঘটলো। বুঝা গেছে? এই জন্য এখানে লিথিয়াম ছিল 1 খণ্ড, এবং তার থেকে x পরিমাণ আয়ন যখন এসে যুক্ত হলো, তখন একটা পূর্ণ খণ্ডে রূপান্তরিত হলো, তখন লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি হলো। বুঝা গেছে? এটা হলো বিজারণ বিক্রিয়া। তো আমরা এখানে সামগ্রিক কোষ বিক্রিয়াটা লিখি।
কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়ায় দেখো লিথিয়াম এক্স কার্বন 6 প্লাস লিথিয়াম 1 - x কোবাল্টি অক্সাইড প্লাস তীর চিহ্ন লিথিয়াম কোবাল্টি অক্সাইড। দেখছো, তাহলে অ্যানোডে জারণ ঘটছে এবং ক্যাথোডে বিজারণ ঘটছে। এবং এই ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে যে জারণ বিক্রিয়া ঘটছে এখানে হচ্ছে 3.04 ভোল্ট পাবো এবং পরে যেটা পাবো ই নট সমান সমান হচ্ছে 0.66 ভোল্ট পাবো। দেখছো, 0.66 ভোল্ট, এত ভোল্ট পাবো। তাহলে সামগ্রিকভাবে আমরা এখান থেকে ই নট কোষের মান পাবো 3. দেখো কত আসে এখানে, 3.04 যোগ হচ্ছে 0.66। দেখো এখানে আমরা 3.7 ভোল্ট এই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে 3.7 ভোল্ট বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো। তো এটা আমাদের তুমি জানো আমাদের এটা হলো এই যে বিক্রিয়াটা লেখছে এটা কিন্তু আমাদের ডিসচার্জের সময়, ডিসচার্জের কালে। এবার তুমি যখন চার্জ দিবা, অর্থাৎ এই ক্ষেত্রে কোষটাকে যখন চার্জ দিবা তখন বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটবে। খেয়াল করে একটু, বিক্রিয়াটা আমাদের বিপরীত দিকে ঘটবে, বিপরীতমুখী বিক্রিয়াটা হবে। দেখছো, বিপরীতমুখী বিক্রিয়াটা হবে। এই বিপরীতমুখী বিক্রিয়া আবার দেখো এটা তৈরি হবে এবং এটা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বিপরীত বিক্রিয়া ঘটবে, অর্থাৎ বিপরীত বিক্রিয়া কিন্তু এটা ভেঙে আবার কিন্তু এটা তৈরি হবে এবং এটা যুক্ত হয়ে এটা তৈরি হবে। বুঝা গেছে? কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য দেখা যাচ্ছে যে যখন আমাদের চার্জ প্রায় ফুরায় আসে তখন সঙ্গে সঙ্গে এটাকে যখন আমরা চার্জ দিব, অর্থাৎ আমাদের সেই ইলেকট্রোলাইটিক সেলের মতো আমাদের সেই বিক্রিয়াটা ঘটবে এবং সেই বিক্রিয়ায় আমাদের এটা বিপরীত দিকে যখন ঘটবে তখন বিক্রিয়াটা আমাদের অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো আবার আমাদের সম্মুখ পশ্চাৎ দিকে ঘটবে এবং যখন ঘটবে তখন আমাদের কোষ বিক্রিয়াটা আবার স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকবে, অর্থাৎ চার্জ এবং ডিসচার্জ। তাহলে এটা আমরা একসঙ্গে দেখালাম। এই যখন আমরা চার্জ দেব তখন এই বিক্রিয়াগুলোকে আবার উল্টো করে লিখবা, অর্থাৎ আমি আর এটা লিখলাম না যেহেতু সময় কম। এই বিক্রিয়াটাকে আমরা এই অ্যানোড বিক্রিয়া এটাকে আমরা উল্টো করে লিখবো, এটাকে উল্টো করে লিখবো এবং সামগ্রিক কোষ বিক্রিয়াটাকে আবার উল্টো করে লিখবো। তাহলে আমরা এখানেই দেখাই দিলাম আগের মতো লেড স্টোরেজ ব্যাটারির মতো। এখানে ডিসচার্জ লিখছি, এটাকে উল্টো করে লিখছি, এখানে দেখো চার্জ কালে। সবাইকে দেখা যাচ্ছে? দেখো চার্জের সময় আমাদের বিক্রিয়াটা এরকম ভাবে ঘটবে। সবাইকে লেখা হয়েছে পর্যন্ত? তো এই মোটামুটি আমাদের লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারির মোটামুটি আমাদের আলোচনা। তো লক্ষ্য করে একটু যে এখানে আমাদের এই যে বিক্রিয়াগুলো লিখছি, এই বিক্রিয়াগুলোকে তুমি যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু এই যে ডিসচার্জ লিখছি এই পর্যন্ত, যখন চার্জ লিখবা তখন এটাকে আবার ঘুরায় লিখবা, এটাকে ঘুরায় লিখবা, এটাকে ঘুরায় লিখবা। লেখার পর আরো 3টা রিঅ্যাকশন আসবে। বুঝা গেছে? যেহেতু মার্কস বেশি এই জন্য আরো 3টা রিঅ্যাকশন লিখতে হবে, কিন্তু আমি আর লিখিনি, জাস্ট এটাকে ঘুরায় লিখতে পারি, কিছু না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অধ্যায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এরপরে যে টপিকটা আছে, 2টা মাত্র টপিক। একটা হলো আমরা এই যে বিভিন্ন কোষগুলোর কথা বলছি, সুবিধা অসুবিধা আছে, আর হচ্ছে ফুয়েল সেল। তাহলে আমরা এই সুবিধা অসুবিধা নিজেরাই পড়তে পারবা, এগুলো মানে বোঝানোর কিছু নাই। যেমন লেড স্টোরেজ ব্যাটারি, এর সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা বেশি। যেমন অসুবিধা বেশি কি, তুমি জানো এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে অত্যন্ত গাঢ়, যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এটা বহন করা অসুবিধাজনক, কারণ তুমি জানো যে 2 জন লাগে কমপক্ষে এটা বহন করার জন্য। বুঝা গেছে? তুলনামূলকভাবে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু পরিবেশ বান্ধব, মানে পরিবেশের জন্য তেমন বেশি ক্ষতিকারক না, যদিও এর মধ্যে দাহ্য পদার্থ আছে, তুমি জানো লিথিয়াম আছে, এটা দাহ্য পদার্থ। তারপরেও এটা তুলনামূলকভাবে আমাদের লেড স্টোরেজ ব্যাটারির তুলনায় আমাদের বহনযোগ্য, এবং আমরা এটা চার্জ এবং ডিসচার্জ করতে পারতেছি, এবং লাইফ টাইম আমাদের খুব বেশি হয়। তো এরকম সুবিধা অসুবিধাগুলো একটু বই থেকে পড়তে হবে। তো এটা বাড়ির কাজ থাকলো, একটু লিখে নাও। লেখো বিভিন্ন ব্যাটারির সুবিধা অসুবিধা। লেখো বিভিন্ন ব্যাটারির সুবিধা অসুবিধা। বিভিন্ন ব্যাটারির সুবিধা অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের মাগরিবের প্রায় সময়ের পথে, আমরা নেক্সট দিন ফুয়েল সেল এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ করব। বুধবারে পরীক্ষা হবে, সে প্রিপারেশন নেবা। আর পরের দিন কিন্তু আমাদের 4:45-এ ক্লাস হবে। আজকে আমাদের ঠিক খেয়াল ছিল না, এই জন্য আমরা আজকে বলেছিলাম 4:45-এ ক্লাস হবে। আর বুধবারে পরীক্ষা হবে, সে প্রিপারেশন নেবা। সাবজেক্টিভ ক্লাস অবজেক্টিভ একসঙ্গে পরীক্ষা হবে।